বাংলাদেশ দখলের সাধ্য কারণে বলেছেন বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় রকমের বিদ্রোহের শঙ্কা জ্বালানি উপদেষ্টার। বাংলাদেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত ভারতীয় মিডিয়া এবার নিজ দেশে প্রতিরোধের মুখে। বিজেপি নেতা শুভেন্দুর অপতৎপরতার তীব্র সমালোচনা। ভারতের অপতথ্য প্রচারে ক্ষতি নেই মন্তব্য উপদেষ্টা শাখাওয়াত হোসেনের। আওয়ামী লীগের আমলে দিল্লি বাংলাদেশকে চুষে খেয়েছে বললেন সার্জিস আলম। বাজারে ভোজ্য তেলের সংকট, কমছেই না আলুর দাম। নিত্যপণ্যের উচ্চ দামে নিদারুণ কষ্টে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ। দেখছিলেন ক্রাউন টিভির সংবাদ শিরোনাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশকে কেউই দখল করতে পারবে না। এদিকে স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। সেই সাথে চলছে দেশি বিদেশি নানান ধরনের অপপ্রচার। বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পক্ষে বিএনপি। রিপোর্ট ইমরুল কায়েসের। 6 ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন দিবস উপলক্ষে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, পতিত সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, পরাজিত হয়ে এখন ষড়যন্ত্রে মেতেছে। সংকট তৈরির আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির নেতা। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে। ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই 5ই আগস্টের মাধ্যমে পারে। জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। এবং যত দ্রুত দেশে নির্বাচন হয়, জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলবে। এদিকে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশকে শত্রু বানিয়ে ফেলেছে। জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। অথচ ভারত আর বাংলাদেশ কুড হ্যাভ বিন গুড ফ্রেন্ডস। আমরা যুদ্ধ করেছি, 71 সালে সাহায্য করেছে, আমি তো কৃতজ্ঞ সেই জন্যে। কিন্তু এই যে অ্যাডভান্টেজ নিতে চায় বন্ধুর, যার জন্য এই যে চতুর্পাশে প্রত্যেকটা দেশ ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে। ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ইউ ক্যান কাম এন্ড ট্রাই। 27 বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি, 81 বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ। বাংলাদেশকে দখল করতে পারবে না, আমাদের তো ইয়ং ফোর্স আছে। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। কয়েকজন রাজনৈতিক নেতা বিভিন্ন দেশে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। শুক্রবার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনে তিনি এসব কথা বলেন। জ্বালানি উপদেষ্টা বলেন, অনেকেই মনে করেন এটা ওয়ান টাইম এপিসোড, কিন্তু ওয়ান টাইম এপিসোড না। মানুষের মধ্যে এখনো পূর্ণ মাত্রায় ক্ষোভ রয়েছে। বলেন, পাবলিক সেক্টরে দুর্নীতি ও অনিয়মের জন্য সাধারণত রাজনীতিবিদদেরকেই দোষ দেওয়া হয়, কিন্তু তারা কাদের সহায়তায় করে? ব্যাংকগুলো যে ফাঁকা করেছে, এগুলো কি রাজনীতিবিদরা ভল্ট খুলে নিয়ে গেছে? বিদেশে পাচার করেছে? এগুলোর সহযোগী কারা? এমন প্রশ্ন রাখেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে বাস্তবতা বিবেচনা করা হয়নি বলেই অপচয় হচ্ছে বলেও মন্তব্য করেন ফজল কবির খান। এইবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না। আমি গ্রামে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি কালকে কৃষক মাঠে নামে, যদি কালকে শ্রমিক মাঠে নামে, আমি আপনি কোথায় দাঁড়াবো? আমরা যদি না পারি, আমাদের যেটা ভয় সেটা হচ্ছে যে সামনে হয়তো ওরা আমাদের বাসাবাড়ির পেছনে আসবে। আমরা যারা ফেল করতেছি তাদের বাসাবাড়ির পেছনে আসবে। এবার নিজ দেশে প্রতিরোধের মুখে ভারতের মিডিয়া ও কিছু রাজনৈতিক নেতার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড, বিশেষ করে পশ্চিমবঙ্গের কয়েকটি মিডিয়ার অপপ্রচার ও বিজেপি নেতার লাগামহীন বক্তব্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখছেন ভারতীয়রাই। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট।
চট্টগ্রাম আদালতের পাশে রঙ্গম কনভেনশন হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার এই দৃশ্য ২৬ নভেম্বরের। রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আদালতে হাজিরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষের জেরে হামলার শিকার হন আইনজীবী আলিফ। সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের ধারণ করা ভিডিও বিশ্লেষণে দুজনের পরিচয় আগেই শনাক্ত করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী কমলা টি শার্ট ও সিলভার হেলমেট পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো যুবকের নাম চন্দন, আর নীল রঙের টি শার্ট ও লাল হেলমেট পরে হত্যাকাণ্ডে অংশ নেয়া যুবক রিপন দাস। ওই দুজন সহ এই হত্যা মামলায় আসামি ৩১ জন। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় হত্যাকাণ্ডে অংশ নেয়া এই দুজনকে। ঝাড়ু নিয়ে সিটি কাপড় নিয়ে বার হয়েছে, ধরাই না আমাকে এক বোতল মদ খাওয়াই দিয়েছে, তুমি মারেন। আপনার পরিচয়টা দেন। চন্দন, চট্টগ্রাম। আইনজীবী আলিফ হত্যায় অংশ নেয়া বেশিরভাগ আসামি পাশের সেবক কলোনি বা সুইপার কলোনির বাসিন্দা বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার। হরিজন পল্লী থেকেই ম্যাক্সিমাম বেশিরভাগই, যেই সেখান থেকে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা সন্দেহে। অন্যদিকে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতিতে ইসকনের মন্দিরগুলোতে জোরদার করা হয় নিরাপত্তা। এমন পরিস্থিতিতে ভারতের কিছু মিডিয়ায় বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ তুলে লাগাতার ভুল তথ্য প্রচার করছে। আর পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য পরিস্থিতি ঘোলাটে করে তোলে। চালিয়ে যান আর মিনমিন চ্যানেলগুলোকে বাধ্য করুন। মেয়েরা শাখা পলা পড়তে পারছে না, চিন্ময় প্রভু লয়ার পাচ্ছে না, মাথার সিঁদুর দেওয়া যাচ্ছে না। না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে। পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়। উগ্রবাদীদের হামলা ভাঙচুরের শিকার হয় আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন। এ অবস্থায় নিজ দেশেই প্রতিবাদের মুখে পড়ছেন শুভেন্দু অধিকারী। প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। মানুষের আবেগকে নিয়ে, উদ্বেগকে নিয়ে দলীয় রাজনীতিতে কনভার্ট করার খেলা খেলছে, এটা হতে পারে না, এটা নিন্দনীয়। এটা তো গুন্ডাগর্দি করে রাস্তায় লোক জমা করে করতে দেবো না, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। বাংলাদেশে কিছু লোকের বিরুদ্ধে খারাপ কাজ করার অভিযোগ আছে, তার মানে গোটা বাংলাদেশটা খারাপ, এটা কি করে হবে? ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার, এই বাংলাদেশের রোগী দেখব না। আমি এই ডাক্তার বাবুদের হ্যাটস অফ করি। বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের ঘোষণা দিয়ে কলকাতার ডাক্তারদের তোপের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। অনেক হসপিটাল কিন্তু খালি যাচ্ছে ডিউ টু ল্যাক অফ বাংলাদেশ পেশেন্ট। কয়েকটা হসপিটালের নাম আমি বলবো না, কাবিনে দিয়েছে যে 30% রোগী কমে গেছে ডিউ টু নন এন্ট্রেন্স অফ দ্য বাংলাদেশ। ভারতের চিকিৎসার জন্য আগত ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ঘোষণা করেছে। তাদের বিলের মূল অংশে 10% ছাড় দেওয়া হবে। এসব নিয়ে ভারতের সাধারণ নাগরিকদের মধ্যেও সংশয় দেখা দিয়েছে। তারাও ক্ষোভ প্রকাশ করছেন মিডিয়ার সামনে। শুভেন্দু অধিকারী এখানে নাটকবাজি না করে উনার যে সরকার, কেন্দ্রীয় সরকার, সেখানে বিষয়টা উত্থাপন করতে পারেন। শুভেন্দুবাবু পশ্চিমবাংলার হাওয়া গরম করতে নেমেছেন হিন্দু ধর্মের উস্কানি দিয়ে ভোট রাজনীতি শক্ত করবার জন্য। এই কারণেই শুভেন্দুবাবু লাফালাফি করছেন। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ভুয়া খবর ও ভিন্ন ঘটনাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো, আগস্টেই মিথ্যা প্রমাণিত হয়েছে এমন ভিডিও এখনো প্রচার করছে ভারতের কিছু গণমাধ্যম। আর সেসব ফেসবুকে পোস্ট ও শেয়ার করছেন বাংলাদেশের অনেকে। সেই ফেসবুক পেজ ও গ্রুপ পর্যবেক্ষণে দেখা যায় অপপ্রচার চালানো বেশিরভাগই বাংলাদেশের ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সমর্থক। অনেকেই আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের পদধারী নেতাও। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে চিকিৎসা ও বাজার সবই আছে। জানান, পুরো বিশ্ব থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। এই খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না। শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি কোনো বিভাজন নেই উল্লেখ করে তিনি কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানান। বাংলাদেশিদের ভিসা না দেওয়ায় ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের সাথে ভারত সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হবে সম্প্রীতি এবং সমতার, আগ্রাসনের কোনো সম্পর্ক থাকবে না। আওয়ামী লীগের আমলে দিল্লি বাংলাদেশকে চুষে খেয়েছে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতায় থাকা ভারতের রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান নেওয়ার সময় বাংলাদেশের নেই। শুক্রবার সন্ধ্যায় বগুড়ায় সাংবাদিকদের সার্জিস আলম এসব কথা বলেন। শহরের মালতীনগর এলাকায় পারিবারিক এক আয়োজনে অংশ নিতে বগুড়ায় যান তিনি। জানান, রাষ্ট্রযন্ত্রের মধ্যে ফ্যাসিস্ট সরকারের অবৈধ সুবিধাভোগীদের অনেকেই এখনো আছে, যার কারণে পুরো রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে সময় লাগছে। শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের, সমতার। কোনো ডমিনেন্সের সম্পর্ক, কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনোদিন মেনে নিবে না। এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে, পুরো বিশ্ব দেখেছে। আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি, ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে, সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে। খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 13.80%। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে বড় ধরনের ভোগান্তিতে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ। ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে, বাড়তি দামে এখনো বিক্রি হচ্ছে আলু। দাম বৃদ্ধির নেপথ্যে ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। বড় ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের মতো শাস্তি দিলে বাজার নিয়ন্ত্রণে আসবে বলে তাদের মত। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। হঠাৎ করেই রাজধানীর বাজারে চলছে ভোজ্য তেলের সংকট। খুচরা বাজারে চাহিদার তুলনায় যোগান একদম তলানিতে। এ কারণে ক্রেতারা তেল কিনতে গিয়ে পড়েছেন বিপাকে, বাধ্য হয়ে কিনতে হচ্ছে বাড়তি দামে। 2 লিটারই তেলের বোতল 2 লিটারে 20 টাকা বেরিয়ে গেছে। গরিব মানুষ খাবে কেমনে? 15 দিন ধরে কম আসতো, এখন মোটেই আসে না তেল। এই কারণে খুবই সংকট বর্তমানে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য মতে গত বছরের নভেম্বরে 100 টাকায় যে পণ্য কেনা যেত, চলতি বছরের নভেম্বরে একই পরিমাণ পণ্য কিনতে একজন ভোক্তাকে 111 টাকা 38 পয়সা খরচ করতে হয়েছে। গ্রামের তুলনায় খাবার কিনতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে শহরের মানুষকে। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। 80 টাকা 90 টাকা 1 কেজি আলু যদি কিনে খায়, তা অন্যান্য আইটেম তো রয়েছে। 25-30 টাকা কেজি ছিল থাকা উচিত ছিল না, সে তুলনায় আমাদের মতো মধ্যবিত্ত মানুষ তো অনেক কষ্ট হয়ে যায়। আলু নিয়ে যে কোনো বাজার সবজি নিয়ে ঠিক আছে, 500 টাকা নিলে মানে 100 টাকা নিয়েও বাসা যাইতে পারে না, 50 টাকা নিয়ে বাসা যাইতে পারে না। সরকার খাদ্যপণ্যের আমদানি শুল্ক কমালেও বাজারে নেই তার প্রভাব। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরতে সরকারকে বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে, না হলে বাজারে সুফল মিলবে না। বড় ব্যবসায়ী তারা পুরো সাপ্লাইটাকে কন্ট্রোল করে ফেলেছেন এবং তাদের মধ্যে সিন্ডিকেট তৈরি হয়েছে। বিশেষ করে আলুর ক্ষেত্রে একটা বড় সিন্ডিকেট হয়েছে, যেটা আমরা কখনোই দেখিনি। ভোজ্য তেলের ক্ষেত্রে আমি মনে করি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাটা অত্যন্ত জরুরি। তার কারণ এর আগেও কিন্তু এই ঘটনাটাই ঘটেছিল এবং তারা কি করেছিল, কালেকটিভ বার্গেনিং করে তখন কিন্তু দামটা বাড়িয়ে নিয়েছিল। তারপরে যেদিন দাম বাড়ানো হলো সাথে সাথে বাজারে পণ্য চলে এলো। কোথা থেকে এলো? তার মানে এরা অবৈধভাবে মজুত করে রাখছে। তো এই শাস্তির ব্যবস্থা যদি আমরা করতে না পারি, এই যে তারা কিন্তু তাদের পেশি শক্তিটা দেখাবে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হতে হবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। লাইসেন্স পার্মানেন্টলি ক্যান্সেল করে ফেলতে হবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চাপ দিচ্ছেন না, কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয়। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার কাজে গতি বাড়াতে হবে। শুক্রবার সকালে কুমিল্লা নগরের টাউন হল মাঠে জামাতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ 19 বছর পর প্রকাশ্যে এই সম্মেলনের আয়োজন করে কুমিল্লা মহানগর জামাত। শফিকুর রহমান আরো বলেন, এই জাতিগত 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। আগামীর বাংলাদেশে যুবকেরা শুধু ভোটই দেবে না, যারা জাতিকে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। কুমিল্লা বিমানবন্দর ও কুমিল্লা বিভাগ হওয়ার পক্ষে মত দেন জামাতের আমির। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। এজেন্ডা, জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন।
তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না, আবার অনুরোধ করব আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না। আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বাংলাদেশ দখলের সাধ্য কারণেই বলেছেন বিএনপি নেতারা, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় রকমের বিদ্রোহের শঙ্কা জ্বালানি উপদেষ্টার। বাংলাদেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত ভারতীয় মিডিয়া এবার নিজ দেশেই প্রতিরোধের মুখে, বিজেপি নেতা শুভেন্দুর অপতৎপরতার তীব্র সমালোচনা। ভারতের অপতথ্য প্রচারে ক্ষতি নেই মন্তব্য উপদেষ্টা শাখাউত হোসেনের, আওয়ামী লীগের আমলে দিল্লি বাংলাদেশকে চুষে খেয়েছে বললেন সার্জিস আলম। বাজারে ভোজ্য তেলের সংকট, কমছে না আলুর দাম, নিত্যপণ্যের উচ্চ দামে নিদারুণ কষ্টে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।